গল্পের নাম আমার আকাশে তারা নেই। কলমে লাবিবা আল তাসফি। শেষ পর্ব। আমায় কেমন লাগছে ইহান? ইহান একবার ইচ্ছেকে দেখে নিয়ে স্বাভাবিকভাবেই বলল, তোমায় তোমার মতোই লাগছে। তোমায় নিশ্চয়ই আমার মতো দেখতে লাগবে না। নিমিষেই ইচ্ছের হাসি হাসি মুখটা নিভে গেল। সুন্দর মুখশ্রীতে নেমে এল ঘন কালো আধার। চোখে জমতে শুরু করল অশ্রুকণা। যার জন্য তার এত আয়োজন করে সাজসজ্জা করা, সেই তো তাকে একবার ভালো করে দেখল না। আচ্ছা, ইহান কি কখনো তার দিকে ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? যদি কখনো ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকাতো, তাহলে একবারের জন্য হলেও সে ইচ্ছের রূপের প্রশংসা না করে পারত না। ইহানের জন্যে ইচ্ছে লাল রঞ্জিত একটি পাঞ্জাবি বেডের উপর রেখে দিয়েছিল, কিন্তু ইহান সেটা পরল না। কাবার্ড থেকে কালো রঙের টি শার্ট নিয়ে গায়ে জড়িয়ে উপরে একটা জ্যাকেট পরে নিল। এটা দেখে ইচ্ছের মন আকাশে আরো ঘন মেঘ জমল। তবে কি তার সাথে ম্যাচিং হয়েছে বলেই ইরান পাঞ্জাবি পরল না? কথাটা মাথায় আসতেই ইচ্ছে বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হল। বুক ভারী হয়ে আসতে লাগল। কান্নারা চোখ থেকে বৃষ্টি হয়ে ঝরতে চাইল। সে কি এতটাই অপছন্দের? নিচে নামতেই টিনাকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো ইচ্ছে। টিনাও যাচ্ছে সাথে। এই মেয়েটাকে ইচ্ছের একদমই সহ্য করতে পারে না। কেমন গায়ে পড়া স্বভাবের। তাছাড়া কোনো এক কারণে টিনাও ইচ্ছেকে খুব একটা পছন্দ করে না। তবে সে কারণটা অজানা। ইহান ড্রাইভিং সিটে বসেই টিনা দ্রুত ইহানের পাশে ফ্রন্ট সিটে বসে পড়ল। ইচ্ছের রাগে সর্বস্ব যেন জ্বলে যাচ্ছে। বাধ্য হয়ে তাকে একা পেছনে বসতে হলো। ইরা তাদের সাথে যাচ্ছে না। সে তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে। ভাবি, তুমি প্লিজ মাইন্ড করো না। তুমি তো সব সময় এখানে বসো, আজ না হয় আমি বসলাম। টিনা ইচ্ছেকে কিছুটা ন্যাকামো সুরে কথাগুলো বলল। না না, ঠিক আছে, আমি মাইন্ড করিনি। মুখে মাইন্ড করিনি পড়লেও ভেতরে ভেতরে সে ঠিকই ফেটে যাচ্ছে। আজ ওয়েদারটা খুব সুন্দর। দেখেছো ইহান ভাই, আমি যদি আজ তোমায় কল করে না আসতে বলতাম, তাহলে হয়তো এই ওয়েদারটা আমরা সবাই মিস করতাম। টিনার কথা ইচ্ছে যেন আকাশ থেকে পড়ল। তার মানে ইহানকে টিনা আসতে বলেছে। টিনার কথাতে আজ প্রথম ইহান তার অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছে। ইচ্ছের খুব কান্না পাচ্ছে ইহানের কাছে, তবে শুধুমাত্র তারই কোন মূল্য নেই। কই, আগে তো কখনো এখানে কিভাবে অফিস থেকে ছুটি নিয়ে আসেনি। ইচ্ছে ভেবেছিল আজ হয়তো ইহান আর সে ঘুরবে এবং ইহান তাকে নিয়ে ঘুরতে বের হবে বলেই তাড়াতাড়ি এসেছে। কিন্তু তার ধারণা সম্পূর্ণ মিথ্যে। ইচ্ছের বুকটা হু হু করে কেঁদে উঠল। সেই বুঝল ইহান তাকে শুধু নিজের দায়িত্বই ভাবে। এটা অবশ্য ইচ্ছে আগেই ভেবেছিল। কিন্তু তার নিজের উপর ভরসা ছিল। নিজের ভালোবাসার উপর ভরসা ছিল। সে ভেবেছিল নিজের ভালোবাসা দিয়ে ইহানের মন জয় করে নিবে। কিন্তু না। তাদের ভালোবাসাটা হয়তো এই জন্মে আর হয়ে উঠবে না। তার এই মুহূর্তে আর ইচ্ছে হচ্ছে না কোথাও যেতে। মন বিষিয়ে উঠেছে তার।
গাড়িটা একটু সাইড করুন প্লিজ। ইহান গাড়ি এক সাইডে পার্ক করে। গাড়ি পার্ক করতে ইচ্ছে গাড়ি থেকে বের হয়ে যায়। ইচ্ছে বের হতে ইহানও বের হয়। কোন সমস্যা? ইহান ইচ্ছের কাছে এসে জানতে চায়। ইহানকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। অন্য সময় হলে হয়তো ইরানের চোখে নিজের জন্য এই চিন্তাটুকুই দেখে ইচ্ছে অনেক খুশি হতো, কিন্তু এই মুহূর্তে তার সবকিছু বিষাক্ত লাগছে। ইরানের এই চিন্তিত মুখটিও তার বিরক্ত লাগছে। আমার প্রচুর মাথা ব্যথা করছে। আপনি প্লিজ আমাকে একটি রিকশা ঠিক করে দিন, আমি বাসায় চলে যাই। ইচ্ছের কথায় ইহানের কপালের ভাঁজ দৃঢ় হলো। হঠাৎ করে কি হলো মেয়েটার? এই তো কিছুক্ষণ আগেও সব ঠিক ছিল। এরই মাঝে টিনাও গাড়ি থেকে বের হয়ে আসে। রিকশা কেন, চলো আমরা ফিরে যাই। অন্য একদিন না হয় ঘুরে যাব, এসো। ইহান ইচ্ছের কথার প্রতি উত্তরে বলল। কিন্তু তৎক্ষণাৎ টিনা তার বিরোধিতা করে বলে উঠল, তা কিভাবে হয় ইহান ভাই? আমি তো দুদিন বাদেই ফিরে যাব। তোমরা না হয় অন্য একদিন ঘুরো একসাথে। ভাবিকে রিকশা করে দাও, ভাবি বাসায় ফিরে যাক। টিনার কথায় সম্মতি জানিয়ে ইচ্ছেও বলল, হ্যাঁ সেটাই ভালো হবে। আসলে তার এই মুহূর্তে ইহানকে একদমই সহ্য হচ্ছে না। মানুষটা যে তাকে চারানা দামও দেয় না, সে কি কম ভালোবাসে তাকে? কি করেনি সে এই মানুষটার মন জয় করতে? বর্তমানে ইহান আর টিনা একটি শাড়ির দোকানে দাঁড়িয়ে আছে। এই প্রথম ইহান নিজে ইচ্ছের জন্য শাড়ি কিনতে আসছে। মেয়েটা তাকে সত্যিই অনেক ভালোবাসে, কত পাগলামি না করে। ইচ্ছের পাগলামি গুলো মনে পড়তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠে। অনেক হয়েছে, এবার সম্পর্কটা গুছিয়ে নিতে হবে। আজ সে ইচ্ছেকে চমকে দিবে। মেয়েটা নিশ্চয়ই তখন খুশিতে কেঁদে দিবে। কাঁদতে কাঁদতে আবদার করে বলবে, আপনাকে একটু জড়িয়ে ধরব ইহান। আপনার বুকে মাথা রেখে কাঁদতে মন চাচ্ছে। আবারও হাসল ইহান। এ হাসিতে রয়েছে একরাশ ভালোবাসা। মেয়েটা নিজের পাগলামি দিয়ে ইহানের বুকে জায়গা করে নিয়েছে। এই কঠোর ব্যক্তিত্বসম্পন্ন ইহান চৌধুরী এই মেয়েকে দেখতে দেখতে নির্ঘুম রাত কাটায় আজকাল। কাজে মন বসাতে পারে না। সারাক্ষণ পাগলি বউটার মুখ চোখের সামনে ভেসে থাকে। এমন পাগল একটা মিষ্টি বউকে ভালো না বেঁচে থাকা যায়। কলাপাতা রঙের একটি জামদানি শাড়ি কিনল ইহান। চোখ বন্ধ করে কল্পনায় থেকে এই শাড়ি পরা অবস্থায় ভেবে নিল, তার মতের চোখ ধাঁধানো সুন্দর লাগবে মেয়েটিকে এই রঙে। আজও তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। শপিং মল থেকে বের হয়ে যাওয়ার সময় তার মনে পড়ল চুড়ির কথা। মেয়েটা বড্ড চুড়ির পাগল। টিনাকে দাঁড়াতে বলে সে আবারও দৌড়ে একটি কসমেটিক্সের দোকান থেকে 1 ডজন রেশমি চুড়ি নিল। ইহানের আগ্রহ দেখে দোকানদার হেসে বলল, বউয়ের জন্য বুঝি? ইহান প্রতিউত্তরে শুধু মিষ্টি করে হাসল। তার হাসির অর্থ বুঝল দোকানদার। সে হাসি মুখেই বলল, আমার বউ যখন রেগে থাকে তখন রাগ ভাঙানোর জন্য এই চুড়িই যথেষ্ট। এই সামান্য জিনিসেই কিছু মেয়েরা অনেক খুশি হয়। এদের জন্য 1000 টাকার গিফট লাগে না। দোকানদারের কথায় ইহান মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
হাসি মুখে তাকে বিদায় জানালো। আসি তবে। ভালো থাকবেন। দোকানদার হাসি মুখে তাকে বিদায় জানালো। চুড়িগুলো দেখে ইচ্ছে কতটা খুশি হবে সেটা ভাবতেই ইহানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। আজ মেয়েটা বড্ড কাঁদবে। খুশির কান্না কাঁদবে। ইহান তখন একদম বাধা দিবে না। সে তো তখন মন ভরে সেই সুন্দর দৃশ্য দেখবে। অতঃপর নিজ হাতে প্রেয়সীর চোখের পানি মুছে দিয়ে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিবে। তখন তার প্রেয়সীর মুখ লজ্জায় রাঙা হয়ে উঠবে। আহা, কি মনোরম সে দৃশ্য! ভাবতেই হৃদয় ছুঁয়ে যায় ইহানের। সময় গড়িয়ে ঘড়ির কাঁটা ৮টার ঘরে থামল। ড্রয়িং রুমে সকলে বিরস মুখে ইহান আর টিনার আসার অপেক্ষা করছিল। সেই বিকেল থেকে একাধারে তাদের কল করে চলছে, কিন্তু কেউই কল ধরছে না। নাজমুল সাহেব ভেবে পান না তার ছেলে এতটা দায়িত্বহীন কিভাবে হলো। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। শারমিন বেগমের প্রেসার বেড়ে যাওয়ায় সে আপাতত রুমে রেস্ট করছে। ইরা কিছুক্ষণ পরপর ইহানের ফোনে কল দিচ্ছে, কিন্তু বরংবার সে আশাহত হচ্ছে। অবশেষে রাত ৯টায় তারা বাসায় ফেরে। ড্রয়িং রুমের পা রাখতেই আজমল সাহেব কঠিন কণ্ঠে ইহানকে প্রশ্ন করে, এই রাত ৯টা অবধি কোথায় ছিলে তোমরা? এমন প্রশ্নে ইহান অবাক হয়। সে কি এখনো ছোট বাচ্চা ছেলে যে তাকে এই সামান্য ব্যাপারে জেরা করা হবে? তবুও সে হাসি মুখেই উত্তর দেয়, একটু শপিং মলে গিয়েছিলাম বাবা, তাই দেরি হলো। বুঝলাম, কিন্তু তোমার ফোন কোথায়? ফোনের কথা মনে পড়তেই ইহান পকেট থেকে ফোন বের করে। ফোন বের করতেই সে অবাক। ৫২টা মিস কল উঠে রয়েছে। ফোন সাইলেন্ট থাকায় সে টের পায়নি। সরি বাবা, আসলে ফোনটা সাইলেন্ট ছিল। কোন সমস্যা হয়েছে? এতবার কল কেন? ইহান কিছুটা চিন্তিত স্বরে বলে। কিন্তু নাজমুল সাহেব তার কথার উত্তর দেয় না। সে ইহানের পাশে দাঁড়িয়ে থাকা টিনার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করে, ওর ফোন না হয় সাইলেন্ট ছিল, তোমার ফোন কোথায়? আসলে ইরা টিনাকেও অনেকবার কল করেছে, কিন্তু টিনা ইচ্ছে করে কল ধরেনি। সে ভেবেছিল কল ধরলে হয়তো তাদেরকে দ্রুত ফিরে আসার জন্য বলবে, কিন্তু সে ইহানের সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিল, তাই সে ইচ্ছে করে কল ধরেনি। আসলে আমি খেয়াল করিনি। আমতা আমতা করতে লাগলো টিনা। কাল সকালে বাড়ি ফিরে যাবে তুমি? আশা করি দ্বিতীয়বার আর বলতে হবে না। নাজমুল সাহেবের কথা শুনে টিনার মুখটা ছোট হয়ে গেল। সে শুধু মাথা নাড়িয়ে সায় জানালো, এটা কেমন কথা বাবা? এভাবে কেন বলছো? ইহান কিছুটা অবাক হয়ে জানতে চাইল, কিন্তু এবারও নাজমুল সাহেব চুপ রইলেন। ইহান কোন উত্তর না পেয়ে নিজ রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে তার ইচ্ছার কথা মনে পড়ল। মেয়েটা কোথায় গেল? শরীর ঠিক আছে তো? আসার পর থেকে এখন পর্যন্ত একবারও সামনে আসেনি। হঠাৎ কিছু একটা ভাবতেই ইহানের বুকে মোচড় দিয়ে উঠল। ইরা অতবার কল কেন দিয়েছিল? ইচ্ছের কিছু হলো না তো? কথাটা ভাবতেই তার বুক ভারী হয়ে এলো। দ্রুত পায়ে ইরার রুমে গেল। ইরা, রুমে আছিস? হ্যাঁ ভাইয়া, ভেতরে আয়। ইহান ভেতরে ঢুকে প্রথমেই পুরো রুমে চোখ বুলায়, কিন্তু না, সে কোথাও ইচ্ছেকে দেখতে পায় না। ইহানের বুকটা ধক করে ওঠে। তবে কি সে যা ভেবেছিল তাই সত্যি? তোর ভাবি কোথায়? কোথাও দেখছি না যে। ইরা এবার ভাইয়ের দিকে তাকালো। ভাইকে কেমন অস্থির দেখাচ্ছে। ইরা ভেবেছিল ইহানকে সে কিছু কঠিন কথা শোনাবে, কিন্তু তার অস্থিরতা দেখে তার আর ভাইকে কষ্ট দিতে ইচ্ছা হলো না।
এটা বলার জন্যই তোমায় কল দিয়েছিলাম ভাইয়া। তখন যদি কলটা ধরতে তাহলে হয়তো ভাবি এখন এখানেই থাকতো। কথাটুকু বলে থামল ইরা। ইহান তখন ইরার দিকে অবাক চোখে তাকিয়ে। থাকতো মানে? ইচ্ছে কি তবে এখানে নেই? কোথায় তাহলে? এত এত প্রশ্ন জেগে ধরে ইহানকে। কোথায় ইচ্ছে? ইহানের প্রশ্নে ইরা তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে। বিকেলে তারা বের হওয়ার কিছু সময় পরেই ইচ্ছের বাবা মোশাররফ মোড়ল আসেন। সাথে হাসানও এসেছে। মূলত হাসানকে ইচ্ছের শ্বশুর বাড়ির লোকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আসা মোশাররফ মোড়লের। হাসান সামনের মাসেই জার্মান চলে যাবে। যাওয়ার আগে একবার ইচ্ছের শ্বশুর বাড়ির দেখে যেতে চেয়েছে। ইরা তখন রেডি হয়ে বের হচ্ছিল, কিন্তু তাদের দেখে সে আর বাহিরে যায় না। বাড়িতে মেহমান রেখে বাহিরে বের হওয়াটা বেমানান লাগে। তাই সে আমাদের জন্য হালকা চা নাস্তা তৈরি করে নিয়ে আসে। নাজমুল সাহেব তখন বাড়িতেই ছিলেন। তারা সকলে মিলে গল্প করছিল। কিছুক্ষণের মাঝেই ইচ্ছে ফিরে আসে। এই মুহূর্তে ইচ্ছেকে দেখে সবাই অবাক হয়, কারণ তারা বের হয়েছে বেশিক্ষণ হয়নি। কিরে মা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? ঘোরা শেষ? ইচ্ছে ভাঙ্গা মন নিয়ে বাসায় পৌঁছে নিজের বাবাকে দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। এই ছোট্ট মনটা ভাঙতে ভাঙতে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সে এ পর্যন্ত কাউকে জানতে দেয়নি তার আর ইহানের ব্যাপারে। সবাই তাদের একটি সুখী দাম্পত্য ভাবত। সে ওই মুহূর্তে সকলের সামনে বাবাকে জড়িয়ে ধরে ধুকরে কেঁদে উঠে। বাবা, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। এখানে থাকলে এবার আমি মরে যাব। আমার মনের সাথে সাথে আমার দেহটাও মরে যাবে। ইচ্ছের এমন আহাজারি মোশাররফ মোড়লের হৃদয় নাড়িয়ে তুলে। তার মেয়ে কি তবে এখানে ভালো নেই? সে কি ভুল জায়গায় মেয়ে বিয়ে দিল? নাজমুল সাহেব, শারমিন বেগম তারাও অবাক হয়ে যায়। হঠাৎ মেয়েটার কি হলো? এসব কেন বলছে? ইচ্ছে, মা আমাকে বল কি হয়েছে। বাবাকে শুধু একবার বল মা। ইচ্ছে তখনও কেঁদে চলছে। প্রত্যেকটা মেয়েরই সবথেকে প্রিয় চরিত্র তাদের বাবা। বাবার সংস্পর্শে থাকলে তারা আরো বেশি আদুরে হয়ে যায়। সেই বাবাকে যদি দুঃখের সময় পাওয়া যায় তাহলে তার বুকে মাথা রেখে কেঁদেও সুখ পাওয়া যায়। পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। কারো মুখে কোন কথা নেই। হাসান ব্যথাতুর চোখে ইচ্ছের দিকে চেয়ে আছে। তার পিচ্চিটা এতটা কষ্টে আছে অথচ কখনো কাউকে বুঝাতেই দিল না। সত্যিই তার পিচ্চিটা অনেক বড় হয়ে গেছে। ভাই সাহেব, আপনি বলেন কি ডিসিশন নিবেন ইচ্ছে ইহানের ব্যাপারে? যতদূর বুঝলাম আপনার ছেলে হয়তো আমার মেয়েকে মেনে নিতে পারছে না, বলে মোশাররফ মোড়ল নাজমুল সাহেবের দিকে তাকালেন। নাজমুল সাহেব তখন নিচের দিকে তাকিয়ে আছেন। সে অত্যন্ত লজ্জিত যে সে ইহানের মতো ছেলের বাবা এটা ভেবে। তাকে চুপ থাকতে দেখে শারমিন বেগম বললেন, আমার মনে হয় ইহানকে ডাকা উচিত। তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। এতক্ষণে হাসান মুখ খুলল। এতক্ষণ সে নীরব দর্শকের মতো সব দেখেছে। আমারও সেটাই ঠিক বলে মনে হচ্ছে। তার থেকেও জানা দরকার তার সমস্যা ঠিক কোন জায়গায়। মোশাররফ মোড়ল মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ইচ্ছে তখনও তার বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে চলছে। আজ যে মেয়েটার মন পুরোপুরি ভাবে ভেঙে গেছে। তখন থেকে ইহানকে কল করা শুরু হয় কিন্তু লাভ হয় না। ঘন্টা পেরিয়ে যেতেই মোশাররফ মোড়ল উঠে দাঁড়ান। আজ তবে আসি ভাই সাহেব। আপনাদের ছেলে ফিরলে আপনারা না হয় তার থেকে সবটা শুনে নিবেন। তিনি ইচ্ছের চোখের পানি মুছে দিয়ে বলেন,
চল মা, তোকে এখানে ফেলনা হয়ে পড়ে থাকতে হবে না। তার কথায় শারমিন বেগম চমকে তাকান। কি বলেন ভাই? ইচ্ছে কোথায় যাবে? ও কোথাও যাবে না। শারমিন বেগম ইচ্ছের কাছে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে। এই তুই তোর এই মাকে ছেড়ে কই যাবি? হ্যাঁ, তোর কষ্ট হবে না এই মাকে ছেড়ে থাকতে? তোকে ইহানের সাথে থাকতে হবে না, তুই আমার কাছে থাকবি। বলতে বলতে শারমিন বেগম এক পর্যায়ে কেঁদে ফেলেন। কিন্তু মোশাররফ মোড়ল তার কথাতেই স্থির ছিলেন। সে তার মেয়েকে কিছুতেই এখানে রেখে যাবেন না। শারমিন বেগমের কান্নায় ইচ্ছের মন গলেছিল। সে বাবাকে সাহস করে বলেওছিল, বাবা আমি মায়ের কাছে থেকে যাই। মা, বাবা, ইরা, আপু, এরা সবাই তো আমায় অনেক ভালোবাসে। ইচ্ছের কথাতেও মোশাররফ মোড়ল তার কথার নড়চড় করেননি। সময় গড়িয়ে রাত গভীর হল। শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশ পানে তাকিয়ে আছে ইহান। তার ভেতরটা কেমন শূন্য লাগছে। অভিমান হচ্ছে খুব ইচ্ছের প্রতি তার। আজ রাত অবধি অপেক্ষা করতে কেন পারলে না ইচ্ছে? এতটা দিন সহ্য করতে পারলে যখন, আর কয়েকটা ঘন্টা কেন পারলে না? পরমুহূর্তে আবার ভাবে না ইচ্ছে যা করেছে সেটা একদম ঠিক আছে। তাকে তো এতটুকু শাস্তি পেতেই হতো। রাত বাড়তে থাকে। ঘড়ির কাঁটা এখন 2টার কাছাকাছি। বেডে শুয়ে ইহান এপাশ ওপাশ করছে। কিছুতেই তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। ঘুমও আজ তাকে একা ফেলে রেখে দূর দেশে পাড়ি জমিয়েছে। দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে মনে মনে কিছু ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে দ্রুত রেডি হয়ে নিল। উদ্দেশ্য ইচ্ছে। যেতে যেতে ভোর হয়ে যাবে। তবে ব্যাপার না, এতটুকু কষ্ট করাই যায় বউয়ের জন্য। মোশাররফ মোড়ল মসজিদ থেকে ফিরে বাড়ির সামনে চেয়ার পেতে বসেছিলেন। এটা তার নিত্যদিনের অভ্যাস। তিনি বসে বসে সূর্য উঠতে দেখবেন। অন্ধকার কাটিয়ে দিনের আলো ছড়াতে দেখার মাঝে আলাদা আনন্দ অনুভব করেন তিনি। বাড়ির সামনে কালো রঙের গাড়িটি থামতেই মোশাররফ মোড়ল সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। এই ভোরে আবার গাড়ি করে কে এলো? তার ভাবনার সুতো ছিঁড়ে গাড়ি থেকে ইহান নেমে দাঁড়াল। ইহানকে দেখে মোশাররফ মোড়ল মনে মনে হাসলেন। তিনি জানতেন ইহান আসবে। এবার তিনি এই ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে তবে ছাড়বে। আসসালামু আলাইকুম আব্বু। ইহান হাসি মুখে মোশাররফ মোড়লকে সালাম দিল। কিন্তু মোশাররফ মোড়ল তার দিকে ফিরেই তাকালেন না। এমন একটা ভাব ধরল যেন তার সামনে কেউ নেই আর না সে কারো কথা শুনেছে। ইহান বুঝল শ্বশুর তার বড্ড ঘাড় তেরা মানুষ। এখান থেকে বউ নিয়ে যেতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ওকে ব্যাপার না, আমার সামনে উত্তর নিতে হবে না। আমি গেলে না হয় উত্তর নিবেন। ইহান পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িটি পুরনো আমলের দোতলা ভবন। পুরো বাড়িতে রাউন্ড করে বারান্দা রয়েছে। ইহান চলে যেতেই মোশাররফ মোড়ল বলেন, আমিও দেখব কিভাবে এখান থেকে আমার মেয়েকে তুমি নিয়ে যাও। আমি জমিদার মোশাররফ মোড়ল। ইহান ভেতরে ঢুকতেই তার শাশুড়ির সামনে পড়ে। তিনি তখন স্বামীর জন্য চায়ের পেয়ালা হাতে উঠানের উদ্দেশ্যে বের হচ্ছিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? হঠাৎ এই ভোরে ইহানকে দেখে নাজিয়া খাতুন চমকান। কাল সে ইচ্ছের কাছ থেকে সবটা শুনেছেন। তবে ইচ্ছেকে এভাবে নিয়ে আসায় তিনি খুশি হননি। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা মিটাবে, সেখানে মেয়ের বাবার এভাবে নাক গলানো তার পছন্দ হয়নি। এই ভোরে জামাইকে দেখে তিনি বেশ খুশি হন। আরে জামাই বাবা যে, এসো এসো বসো। মনে হচ্ছে রাতে রওনা দিয়েছ।
তুমি বরং ইচ্ছের ঘরে যাও, ওখান থেকে ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে নাস্তা রেডি করে ফেলি। আর একটু ঘুমিয়ে নিও, রাতে তো ঘুমাতে পারোনি। মা ব্যস্ত হবেন না। ইহান আলতো হেসে বলল, তা কি করে হয় বলো তো? কতদিন বাদে এলে? বলতে বলতে সে কাজের মেয়ে রেবেকাকে ডাকলেন। যে খালাকন, তোর দুলাভাইকে ইচ্ছের রুমটা দেখিয়ে দে। রেবেকা মাথা নাড়ল। আহেন দুলাভাই, দোতলার ডান পাশের প্রথম রুমটাই ইচ্ছের। এইটাই আফামনির রুম। আফামনি ভেতরেই আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যেতে পার। যে আচ্ছা। রেবেকা যেতেই ইহান রুমের দরজায় হালকা করাঘাত করে। সে জানে ইচ্ছে ভরে উঠে যায়, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও যখন ভেতর থেকে আওয়াজ আসে না, তখন ইহান আলতো করে দরজা ঠেলে রুমে ঢুকে পড়ে। তার চোখ যায় বিছানায় কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকা ইচ্ছের দিকে। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো সারা রাত কেঁদে কাটিয়েছে। ইহান নিঃশব্দে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। হাতে থাকা জিনিসগুলো টেবিলে রেখে ফ্রেশ হতে চলে যায়। শহরের তুলনায় গ্রামের দিকে শীতের প্রকোপ বেশি। এখানে হাড় কাঁপানো শীত পড়ে গেছে। ফ্রেশ হয়ে বের হতেই ইহানের কাঁপা কাঁপি অবস্থা। সে ধীরে পায়ে বেডের দিকে এগিয়ে গেল। অতি সাবধানে ইচ্ছের কাঁথার মাঝে নিজেকে মুড়িয়ে নিল, কিন্তু সমস্যা হলো বেডে বালিশ একটাই, যা ইচ্ছের মাথার নিচে অবস্থান করছে। সে আর কিছু না ভেবে ইচ্ছের বালিশের এক কোণে মাথা রেখে ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ল। আর হাত দ্বারা ইচ্ছের কোমর জড়িয়ে ধরে কোলবালিশ বানালো। উষ্ণ শরীরে হঠাৎ ঠান্ডা স্পর্শ পেয়ে ইচ্ছের পুরো শরীর কেঁপে উঠল। তৎক্ষণাৎ সে চোখ মেলে তাকালো। চোখ মেলতেই তার খেয়াল হলো সে এখন তার বাবার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। তাহলে তাকে আষ্টে পিষ্টে এভাবে জড়িয়ে রেখেছে কে? মুহূর্তেই মনের মাঝে ভয় জেঁকে ধরল। মার কাছ থেকে সে অনেকবার শুনেছে জিনের গল্প। এখন রীতিমতো তার ভয় হাত পা কাঁপছে। ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস অনুভব হচ্ছে। ভয় তার হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু তাকে ভয় পেলে চলবে না। যেভাবেই হোক রুম থেকে বের হতে হবে। ইচ্ছে এবার তার হাতের কনুই দ্বারা আঁকড়ে ধরা ব্যক্তিকে আঘাত করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই বিপরীতে থাকা ব্যক্তি কুঁকড়ে উঠল। আহ! এভাবে বুঝি কেউ তার বরকে আঘাত করে? ইহানের কণ্ঠ শুনেই ইচ্ছে চমকে উঠে বসল। সত্যি ইহান তার সামনে। ইচ্ছে যেন বিশ্বাস করতে পারছে না। আঘাতটা ইহানের বুকে লেগেছে। বেশ জোরেই লেগেছে। ব্যথায় বুক চেপে চোখ মুখ কুঁচকে রেখেছে ইহান। ইচ্ছের খারাপ লাগল। না বুঝেই সে অনেক জোরে আঘাত দিয়ে ফেলেছে ইহানকে। ইচ্ছে ব্যস্ত হয়ে ইহানের কাছ ঘেঁষে বসল। দেখি কোথায় লেগেছে। আমি সত্যি সরি। বুঝতে পারিনি এটা আপনি ছিলেন। ইচ্ছের চোখের দৃষ্টি চঞ্চল। চোখে মুখে ভয় স্পষ্ট। ইহানের ব্যথা পাওয়া নিয়ে সে খুবই আহত, সেটাই ইহান বুঝতে পারল। তাই সে আরো এক ধাপ এগিয়ে অভিনয় করতে শুরু করল। বুকে খুব লেগেছে ইচ্ছে। খুব যন্ত্রণা হচ্ছে। এবার বেঁচে গেলেও পরবর্তীতে এমন হলে হয়তো আর বেঁচে থাকতে পারবো না। ইচ্ছের মুখে আধার ছেয়ে গেল। চোখে জলধারা নামতে লাগল। কি সব বলছেন আপনি? অনেক কষ্ট হচ্ছে। দাঁড়ান, আমি ডাক্তার আনার ব্যবস্থা করছি। ইহান ইচ্ছের হাত ধরে আটকাল। ডাক্তার এর চিকিৎসা করতে পারবে না ইচ্ছে। এর চিকিৎসা কেবল তোমাকে দিয়েই সম্ভব। ইচ্ছে কিছু না বুঝতে পেরে ইহানের মুখের দিকে চেয়ে রইল। ইহানের এই জটিল কথা তার বোধগম্য হল না।
ইহান বুঝল ইচ্ছে তার কথার মানে বুঝতে পারেনি। আমায় একা রেখে চলে আসায় আমি খুব আহত হয়েছি ইচ্ছের চোখে চোখ রেখে বলল ইহান। বুকের বা পাশে হাত রেখে ইশারা করে বলল, এখানে খুব যন্ত্রণা হয়েছে, পুড়ে গেছে ভেতরটা, তবে অঙ্গার হয়ে যায়নি। কিছুটা বেঁচে আছে যা কেবল তোমার সংস্পর্শেই আবার পুরোপুরি বেঁচে উঠবে। ইচ্ছে এবার ইহানের কথার অর্থ বুঝল। ইহানের কথা শুনে মনে মনে খুশি হলেও পরবর্তীতে তার করা অবহেলাগুলো মনে পড়তে নিমিষেই সে খুশি মিলিয়ে গেল। না, সে মানবে না। এত সহজে কেন সে মেনে যাবে? কম কষ্ট দিয়েছে নাকি তাকে ইহান? সব কষ্ট শুধে আসলে ফেরত নিবে সে। এতদিন ইহান তার নরম মনটা দেখেছে, এবার সে তার কঠিন রূপটাও দেখবে। বদলোকটাকে শায়েস্তা করবে সে। জানেন তো ইহান, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা দুটোই আপনি। প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলাম আপনার। তখন হয়তো ভালোবেসে উঠতে পারিনি, তবে ভালোলাগা আর নাম না জানা নতুন এক অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম। আপনি যখন কথা বলতেন আমি চেয়ে চেয়ে দেখতাম। আপনার কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগতো, এখনো লাগে। কথায় আছে, যাকে ভালো লাগে তার দোষগুলোও নাকি ভালো লাগে। প্রথম থেকেই আপনি আমার সাথে খুব একটা কথা বলতেন না, তবে যতটুকু বলতেন হাসি মুখে বলতেন। আপনার সে হাসতেই আমি ভালোবাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়তাম। ওই সামান্য হাসতেই আমি মুগ্ধ হতাম। তবে যত দিন বাড়তে লাগলো আমার সাথে আপনার কথা বলার পরিমাণও তত কমে আসতে লাগলো। আস্তে আস্তে আমার মনে হলো আপনি আমার উপর বিরক্ত হন, শুধু বিরক্ত না, প্রচণ্ড রকম বিরক্ত হন। কিন্তু ততদিনে আপনার প্রতি আমার ভালোবাসাটাও হয়ে গিয়েছিল। আপনার ভালোবাসা পাওয়ার জন্য দিন দিন তৃষ্ণার্ত হয়ে উঠছিলাম, বেসামাল হয়ে যাচ্ছিলাম। বারবার ছোট ছোট আবদার নিয়ে আপনার কাছে হাজির হতাম, কিন্তু প্রতিবারই আপনি আমায় আশাহত করে আমার ছোট্ট মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিতেন। কষ্ট পেতাম আর কাঁদতাম। তবে এই বেহায়া মন আবারও নির্লজ্জের মতো আপনার কাছে ছুটে যেত। অভিমান যে হতো না তেমনটি না, অভিমান হতো, খুব অভিমান হতো। তবে অভিমানকে আমি প্রশ্রয় দিতাম না। অভিমানকে প্রশ্রয় দিলে হয়তো এতটা দিন আপনার অবহেলা সহ্য করতে পারতাম না। সহ্য ক্ষমতা হয়তো অনেক আগেই হারিয়ে ফেলতাম। কিন্তু আমি চাই না কখনো আপনার উপর থেকে আমার ভালোবাসা হারিয়ে যাক। আমি তো সারাটা জীবন আপনাকে ভালোবেসে কাটিয়ে দিতে চাই। আপনার থেকে অবহেলা পেয়ে রাতে যখন বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের মাঝে নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিতাম, তখন অন্ধকার ওই আকাশের বুকে হাজার তারার মেলা দেখে খুব কষ্ট হতো। কারণ আকাশের বুকে হাজার তারার মেলা আর আমার বুকের মাঝটা অন্ধকারে ঘেরা। তবে পার্থক্য হলো তার বুকে উজ্জ্বল করে রাখার জন্য অনেক তারা রয়েছে, তবে আমার আকাশে কোনো তারা নেই। আপনার সকল অবহেলা সহ্য করতে পারলেও কালকের পাওয়া আঘাত আমি সহ্য করতে পারিনি। আমার স্বামীর কাছে আমার মূল্য না থাকলেও অন্য সবার মূল্য আছে। এই জিনিসটা কয়জনে মেনে নিতে পারবে বলতে পারবেন? কোন মেয়েই মেনে নিতে পারবে না? আমিও পারিনি। দম বন্ধ হওয়া অনুভূতি হচ্ছিল। বলতে বলতে কেঁদে ফেললে ইচ্ছে। মেয়েটার অভিমান জমে জমে পাহাড় সমান হয়ে গিয়েছে। এই অভিমানের পাহাড় কবে ভাঙবে তার কোন নিশ্চয়তা নেই। ইহান তখনও ইচ্ছের দিকে চেয়ে আছে। মেয়েটিকে সে সত্যিই অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিজের কাছেই নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আসলেই কি সে ক্ষমা পাওয়ার যোগ্য? এত পবিত্র ভালোবাসা কেউ বারবার অবহেলা করার শাস্তি কি হতে পারে? তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সে নিজেই নিজের শাস্তি দাবি করবে। আমায় শাস্তি দাও ইচ্ছে।
তবে ছেড়ে যেও না, একবার সুযোগ দাও আমায়, কথা দিচ্ছি দ্বিতীয়বার অভিযোগ করার মতো সুযোগ আমি দিব না তোমায়। ইহানের কথায় নীরব রইল ইচ্ছে। কিছু না বলেই সে বেড থেকে নেমে গেল। তারপর রুম থেকে নীরবে প্রস্থান করল। ইহান বাধা দিল না, শুধু করুণ মুখের ইচ্ছের যাওয়ার পানে চেয়ে রইল। মেয়েটাকে ছেড়ে সে একদম থাকতে পারবে না। মেয়েটার চঞ্চলতার প্রেমে পড়ে গেছে সে। হুটহাট ভালোবাসার আবদার করে বসা, ভীত চোখে তাকানো, আবার কখনো লজ্জায় লাল হয়ে যাওয়া, তার প্রত্যেকটা রূপই ইহানকে মুগ্ধ করে। কিন্তু নিজের কাজকে বেশি সময় দিতে যে ইহান এই সুন্দর চঞ্চল মেয়েটার মনে দাগ কেটে দিয়েছে। কাজ বাদে যে সুন্দর একটা পৃথিবী রয়েছে সেটা ইহান খুব দেরিতে বুঝতে পেরেছে। তবে এখনো খুব বেশি দেরি হয়নি তার। এখনো সুযোগ আছে সবটা গুছিয়ে নেওয়ার। পরবর্তীতে হয়তো আর এই সুযোগটা পাবে না। বেলা উঠেছে। মোশাররফ মোড়ল বাজার থেকে বড় ইলিশ মাছ এনেছে। বাজারের সব থেকে বড় আর তাজা মাছটি সে এনেছেন জামাইয়ের জন্য। শুধু তাই নয়, 2 কেজি খাসির গোশত আনিয়েছেন কাজের ছেলেটিকে পাঠিয়ে। জামাইয়ের আপ্যায়নে কোনো রকম ত্রুটি তিনি রাখতে চান না। বিয়ের পর এই প্রথম জামাইয়ের। ইহানকে তার ভীষণ পছন্দ। কিন্তু মেয়ের সাথে ইহান কিছুটা অন্যায় করেছে, যার ফলে তিনি ইহানকে ছোটখাট হলেও শাস্তি দিবেন। একদম শাস্তি না দিয়ে ছেড়ে দলে চলবে না। আর তার শাস্তির ধরনটাও হবে অন্যরকম। কাল রাতে ইহান মোশাররফ মোড়লকে কল করেছিল। তাকে ইহান তখন সবটা বুঝিয়ে বলে। সে এটাও মেনে নেয় যে সে ইচ্ছের সাথে অন্যায় করেছে, তার জন্য তিনি যেমন ইচ্ছা শাস্তি দিতে পারেন। মোশাররফ মোড়লও ইহানকে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিতে বলেছিলেন। বর্তমানে জামাই শ্বশুরের মধ্যে এক প্রকার স্নায়ুযুদ্ধ চলছে। নীরবে সে যুদ্ধ সামনের দিকে এগিয়ে চলছে, যার সম্পর্কে আশেপাশের কোন মানুষের ধারণা নেই। ইচ্ছের আম্মা, আজ খাসির গোশত তোমাকে রান্না করতে হবে না, মোশাররফ মোড়ল বলে উঠেন নাজিয়া খাতুনকে উদ্দেশ্য করে। তার কথায় নাজিরা খাতুন তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, আমি না করলে কে করবে? মেয়েটা এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে, এখনও কিছুটা রেস্ট নিক। রান্নাটা বরং আমি করব, মেয়েকে করতে বলো না যেন। না না, সে ঠিক আছে, ইচ্ছে রেস্ট নিক। আমি ইচ্ছের কথা বলছি না, আসলে আজ রান্নাটা ইহান করবে। মোশাররফ মোড়লের কথা শুনে দাঁড়িয়ে থাকা সকলে চোখ বড় বড় হয়ে যায়। ইহান মাত্রই আপেলের কামড় বসিয়েছিল, শ্বশুরের এরূপ কথায় সে হতভম্ব হয়ে যায়। অবাক হচ্ছ সবাই? আসলে আমি নিজেও অবাক হয়েছিলাম যখন জামাই বাবাজি এসে আমায় কথাটি বলল। আমিও তো অনেকবার না করেছি, কিন্তু ও তো মানতে নারাজ। সে নাকি আজ নিজ হাতে খাসির গোশত রান্না করে আমাদের সকলকে খাওয়াবে। জামাইয়ের আবদার বলে কথা, না রেখেও তো উপায় নেই। ইহান বলার মতো কিছু খুঁজে পেল না। সে কথা বলতেই যেন ভুলে গেছে। অবাক হয়ে শ্বশুরকে দেখতে লাগল। লোকটা কি সুন্দর করে তাকে ফাঁসিয়ে দিল। জীবনে এমন একটি শ্বশুর থাকলে আর কি লাগে। নাজিয়া খাতুন চোখ বড় বড় করে ইহানের দিকে চাইল। এই মুহূর্তে ইহান অস্বীকারও করতে পারছে না, তাই সে দ্রুত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছা হলো। এমনি ইচ্ছে হলো একটু রাতে আর কি। হে হে। মোশাররফ মোড়ল ইহানের দিকে তাকিয়ে বিশ্ব জয় করা একটি হাসি দিল। এই হাসির অর্থ কেমন দিলাম? ইচ্ছে এতক্ষণ যাবৎ জামাই শ্বশুরকে পর্যবেক্ষণ করেছিল। সে শিওর এরা দুজন মিলে কোন তালগোল পাকাচ্ছে। ইহানের অসহায় মুখ আর তার বাবার মুখে হাসি দেখেই সে বুঝতে পারল তার সন্দেহই ঠিক।
তবে তার ইহানের জন্য খুব মায়া লাগছে। বেচারা একটা ডিমও ঠিক করে ভাজতে পারে না। তার থেকেও বেশি আফসোস হচ্ছে তার। আজ বোধহয় আর তার খাসির গোশত খাওয়া হবে না। 2 কেজি গোশত বোধ হয় পুরোটাই নষ্ট হয়ে যাবে। দুপুরের দিকে বেশ প্রখর রোদ উঠেছে। জমিদার বাড়িতে সবাই দুপুরের ভোজনের জন্য তৈরি হয়ে গিয়েছে। তাদের সকলের মাঝে টান টান উত্তেজনা কাজ করছে। বাড়ির জামাই রান্না করেছে বলে কথা। ইহানকে জব্দ করতে পেরে মোশাররফ মোড়ল বেশ খুশি। কেবল তো একটা চমক শেষ হলো। যখন সবাই ইহানের রান্না খেয়ে মুখ কুচকাবে তখন আরো মজা হবে। কথাটা ভেবেই বাঁকা হাসল মোশাররফ মোড়ল। সে আজ তার জামাইকে খুব ভালোভাবে জব্দ করতে পেরেছে। চেয়ারে আয়েশ করে বসে আছেন তিনি। ইহান নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করে দিয়েছে। রান্নার চেহারা দেখে সেটাকে খুবই সুস্বাদু লাগছে। মোশাররফ মোড়লের প্লেটে বেশি করে মাংস দিতে গেলে মোশাররফ বলে উঠলেন, না না জামাই, এত দিও না, এই এক টুকরোই যথেষ্ট। আমি আবার গোশত বেশি একটা পছন্দ করি না। শ্বশুরের কথায় ইহান বাঁকা হাসল। শ্বশুর মশাই আপনার কথায় তবে থাকল। পরবর্তীতে চাইলেও কিন্তু আমি আপনাকে আর দিব না। ইহানের কথায় মোশাররফ মোড়ল মনে মনে হাসলেন। মনে মনে বলতে থাকলেন, কি যে রান্না করেছ আল্লাহ মাবুদ জানেন। এই এক টুকরো আমি শেষ করতে পারবো কিনা সেটাই সন্দেহ, তারপর তো আবার চেয়ে নেওয়া। তবে ইচ্ছে খুব খুশি মনি বেশ কয়েক টুকরো মাংস নিজের প্লেটে তুলে নিল। তার বরের হাতের রান্না সে না খেলে হবে। ভালো হোক কিংবা খারাপ, সে আজ এই গোশত দিয়েই ভাত খাবে। প্রথম লোকমা গালে দিতেই সবাই চোখ বড় বড় করে ইহানের দিকে চাইল। তা দেখে ইহান পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে শুধু মোশাররফ মোড়লের এক্সপ্রেশন দেখতে চাচ্ছে। সবার এমন চোখ বড় বড় করে তাকানো দেখে মোশাররফ মোড়লও খাবার গালে তুলে নিলেন। তার চোখ ছানা বড়া। ইহানের দিকে চাইতে ইহান তাকে চোখ টিপ দিল, যার অর্থ আমিও কম নই। আসলে ইহান রান্না পারে না, এটা পুরো একটি ভুল কথা। ইহান খুব সুন্দর রান্না পারে। সে যখন লন্ডনে থেকে পড়াশোনা করেছিল তখন সে একা রান্না করে খেত। তবে দেশে ফেরার পর থেকে রান্নার প্রতি টান উঠে গিয়েছিল। যে কারণে সে রান্না পারে এটা আজ অবধি কেউ জানতে পারেনি। মোশাররফ মোড়ল তাকে রান্নার কথা বললে সে মনে মনে খুশি হয়, তবে বাহিরে তা প্রকাশ করে না। সে এমন একটা ভাব নেয় যেন সে যুদ্ধ করতে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ইহান যায় মোশাররফ মোড়লের কাছে। ডিয়ার শ্বশুর মশাই, চ্যালেঞ্জ তো জিতে নিলাম, এবার আপনার কথা রাখার পালা। আমি কালই ফিরে যেতে চাই, অবশ্যই ইচ্ছেকে সাথে নিয়ে। এখন ইচ্ছেকে ম্যানেজ করার দায়িত্ব আপনার। এমনটাই কিন্তু ছিল শর্তে। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ করে মোশাররফ মোড়ল ইহানকে বুকে জড়িয়ে নিলেন। কেঁদে দিলেন তিনি। আমার মেয়েটাকে আর কখনো কষ্ট পেতে দিও না বাবা। আমি আর কয়দিনই বা আছি, সারাটা জীবন পাশে থেকো, ভালোবেসে যত্ন করে আগলে রেখো। বড্ড ছেলে মানুষ মেয়েটা আমার। ইহানের চোখে পানি চলে এলো। সেই ছেলের সাথে সাথে নিজের বাবা মায়ের সমতুল্য শ্বশুর শাশুড়িকে পর্যন্ত কষ্ট দিয়ে ফেলেছে। কথা দিচ্ছি বাবা, আর কখনো কষ্ট পেতে দিব না ইচ্ছেকে। অতি যত্নে আগলে রাখব। এই শেষবারের মতো বিশ্বাস করতে পারেন আমায়। আপনার এই বিশ্বাস আমি ভাঙব না ইনশাআল্লাহ। ইচ্ছে। রুমে আছিস মা? বাবার কণ্ঠ শুনে বারান্দা থেকে রুমে ফিরে এলো ইচ্ছে। হ্যাঁ বাবা, ভেতরে এসো। মোশাররফ মোড়ল ভিতরে আসেন। বিছানায় বসে মেয়েকে পাশে ডাকেন।
ইচ্ছে বাবার পাশে এসে বসে। মোশাররফ মোড়ল পরম স্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা দরকারি কথা বলতে এসেছিলাম। বল বাবা। আমি ফ্রি আছি, সমস্যা নেই। মোশাররফ মোড়ল হাসলেন। মেয়েটাকে সে খুব ভালোবাসেন। তার কলিজার একটি অংশ তার মেয়ে। ইহানের ব্যাপারে কিছু ভেবেছ? বাবার কথায় ইচ্ছের মুখ মলিন হয়ে গেল। সে বুঝতে পারছে না উত্তরটা ঠিক কি দিবে। তার মন চাইছে ইহানকে ক্ষমা করে দিতে। আমার মনে হয় তোমার ইহানকে একবার সুযোগ দেওয়া উচিত। সে যেহেতু তার ভুল শুধরে নিতে চাইছে, সেহেতু তাকে তার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। ইচ্ছে এবার ও নীরব রইল। দেখো মা, আমি তোমায় জোর করছি না। তুমি যেটা চাইবে অবশ্যই সেটা হবে। আমি শুধু তোমায় বোঝালাম। এবার সিদ্ধান্ত তোমার হাতে। আমি তার সাথে যেতে চাই বাবা। মেয়ের কথায় হাসি ফুটে উঠল মোশাররফ মোড়লের। মেয়েটা তার অল্পতেই বুঝতে পারে। আচ্ছা, তবে তৈরি হয়ে থেকো। ইহান হয়তো রাতেই রওনা হবে। আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ইচ্ছের মুখেও প্রশান্তির হাসি। আজ নদীর পাড়টা কেমন নির্জীব হয়ে পড়ে আছে। এক ব্যর্থ প্রেমিকের চোখের পানি হয়তো তাকেও আহত করেছে। হাসান চোখ বন্ধ করে পানিতে পা ভিজিয়ে বসে আছে। এক সময় সে আর ইচ্ছে এখানে বসে এভাবেই পা ভিজিয়ে নানান গল্প করত। সেই মধুর সময়গুলো বড্ড মনে পড়ছে তার। আজই হয়তো এ গ্রামে তার শেষ দিন। আর কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। সে ইচ্ছের থেকে পালিয়ে বেড়াচ্ছে। ইচ্ছের ওই চোখের দিকে তাকিয়ে সে হয়তো তার মনের অবাধ্য অনুভূতি ধরে রাখতে পারবে না। হাসানের চোখের সামনে আজ সকালের দৃশ্যপট ভেসে উঠল। মোশাররফ মোড়লের থেকে হাসান ইহানের ব্যাপারে সবটাই জেনেছে। ইচ্ছে আর ইহানের মিল হয়ে গেছে ভেবে সে সিদ্ধান্ত নিয়ে নেয় ফিরে যাওয়ার। সকালে সে ইচ্ছেদের বাড়িতে গিয়েছিল ইচ্ছের থেকে বিদায় নিতে। কিন্তু বাড়ির সদর দরজায় দাঁড়াতেই তার চোখ যায় ছাদে বসে থাকো কপত কপতির দিকে। ইচ্ছে ইরানের কাঁধে মাথা রেখে হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে হেসে কিছু বলছে, যা শুনে ইহানও মিষ্টি করে হাসছে। আবার কখনো কখনো হাত দিয়ে ইচ্ছের মুখের সামনে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে। তাদের দেখেই বোঝা যাচ্ছিল দীর্ঘ এক বিরহের পর তারা মিলিত হয়ে খুবই আনন্দে সময় পার করছে। হাসান কিছু সময়ের জন্য থমকায় ইচ্ছের ওই হাসি মাখা মুখ দেখে, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নেয়, কারণ অন্যের অর্ধাঙ্গিনী রূপে মুগ্ধ হওয়ার অধিকার তার নেই। সে আর যায়নি ইচ্ছের থেকে বিদায় নিতে। ফিরে এসেছিল তখনই। তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলোতে প্রবেশ করে, তাদের বিরক্ত করতে চায় না সে। আধার ঘনিয়ে এসেছে। হাসান উঠে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে সে বাড়ির পথে রওনা দেয়। তার ফেলে যাওয়া এই নিঃশ্বাসে ছিল ভালোবাসা হারানোর এক তীব্র বেদনা, ছিল এক বুক ব্যর্থতার গল্প, ছিল এক ব্যর্থ প্রেমিকের কাহিনী যার সাক্ষী কেবল এই নদী। ইচ্ছে, আমার ওয়ালেটটা কোথায়? বেডের উপর রাখা আছে সব। রান্নাঘর থেকে চিৎকার করে জানালো ইচ্ছে। ইহানের এবার মেজাজ খারাপ হলো। এই মেয়েটা একটুও বুঝে না সে এখন ইচ্ছেকে একান্ত ভাবে চাইছে। ইচ্ছে, আমি পাচ্ছি না। ইচ্ছে বুঝলো সে না যাওয়া অবধি কিচ্ছু খুঁজে পাবে না। হাতের কাজটা ইরাকে দেখতে বলে সে রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতেই ইহান ইচ্ছের হাত টেনে ধরল। এত ব্যস্ততা কেন? এবার আমি কাকে বিচার দিব শুনি? ইহানের অভিযোগে ঠোঁট চেপে হাসল ইচ্ছে। একটু আধটু রিভেঞ্জ নিচ্ছি, এই আর কি। ইচ্ছের কথায় ইহান হেসে ফেলল। কপালে উষ্ণ পরশ বুলিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। চিন্তিত হয়ে বসে আছে ইহান। এই নিয়ে দুবার বমি করেছে মেয়েটা।
বাড়িতে কেউ নেই, সবাই গ্রামের বাড়ি ঘুরতে গেছে, ফিরতে আরো সপ্তাহ খানেক লাগবে। এরই মাঝে ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইচ্ছে। পরপর দুবার বমি করাই একেবারে ভেঙ্গে গেছে মেয়েটা, চোখ মুখে ক্লান্তির ছাপ। ইহান দ্রুত পায়ে ইচ্ছের পাশে যেয়ে হাত ধরে এনে বেডে বসাল। হঠাৎ কি হলো তোমার, এমন কেন হচ্ছে? ইচ্ছে ইহানের চিন্তিত মুখের পানে চেয়ে হালকা হাসার চেষ্টা করল। আমি ঠিক আছি ইহান, আপনি ব্যস্ত হবেন না, একটুও ঠিক নেই তুমি, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। ইহানের কথাকে পাত্তা না দিয়ে ইচ্ছে ইহানের দিকে নিজের গাল এগিয়ে দিল। টুপ করে একটা চুমু খান্ত। এমন একটি মুহূর্তে ইচ্ছের এমন ছেলেমানুষি দেখে ইহান অবাক হল। মেয়েটা একটুও বদলায়নি। ইহান আলতো করে ইচ্ছের গালে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে এখান থেকে চেপে হাসল। নিজেই আবদার করবে আবার নিজেই লজ্জায় লাল হয়ে যাবে। ইহানের অবশ্য এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে। ইহানের জরুরি তলবে গ্রাম থেকে সবাই ফিরে এসেছে। ইচ্ছের বাবা মাও এসেছে। এই মুহূর্তে সবাই ড্রয়িং রুমে ইহানের জরুরি তলব কারণ জানার জন্য উৎসুক জনতার ন্যায় বসে আছে। তবে ইহানের কোন খোঁজ নেই। সে 5 মিনিটের কথা বলে বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফেরেনি। শারমিন বেগম বেশ কয়েকবার ইচ্ছের কাছে জানতে চেয়েছিল কি কাহিনী, কিন্তু ইচ্ছে প্রতিবারই কোন না কোন ছুতো দিয়ে তা এড়িয়ে গিয়েছে। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ইহানের আবির্ভাব ঘটে। হাতে তার 10 কেজি মিষ্টি। এত মিষ্টি দেখে সকলের মাঝে এক ধরনের চঞ্চলতা শুরু হয়ে যায়। শারমিন বেগম আর জিয়া খাতুন একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলে তারা দুজন উঠে ইচ্ছের কাছে চলে যায়। ইচ্ছে তখন রুমে বসে ফল খাচ্ছিল। তাদের দুজনকে দেখতেই সে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করে দেয়। তারা দুজন ইচ্ছেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ইচ্ছের উপর চিৎকার করে ওঠে, বজ্জাত মেয়ে, আমাদের ঘরের ছোট সদস্য আসছে সেটা আমাদের না জানিয়ে তুই কিনা সেটা লুকিয়ে বেড়াচ্ছিস। শারমিন বেগম তো খুশিতে কেঁদেই দিয়েছেন। তিনি ভেবে পাচ্ছে না কিছুদিন বাদে ছোট্ট একটি প্রাণে বাড়ির ভেতরে ছুটোছুটি করবে, আদো আদো কণ্ঠে তাকিয়ে দাদু বলে ডাকবে। বাড়িতে একরকম উৎসব পড়ে যায়। সকলে খুবই আনন্দিত। ইরা তো পিপি হওয়ার খুশিতে তার সকল ফ্রেন্ডকে ট্রিট দিবে বলে জানিয়েছে। আজও আকাশে তারারা উজ্জ্বল হয়ে ফুটে রয়েছে। ইহানের কাঁধে মাথা রেখে ইচ্ছে ওই দূর আকাশে চেয়ে রয়েছে। আজ তার মনে হচ্ছে তার মনের আকাশে ও তারা আছে। সে তারাগুলো তার মন আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে বেড়াচ্ছে। ইহান, একবার বলবেন ভালোবাসি। ইহান ইচ্ছের কপালে অধর ছুঁয়ে দিয়ে হাসিমুখে বলল, ভালোবাসি আমার ইচ্ছেকে। আমার বাবুর আম্মুকে আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইচ্ছে পরম শান্তিতে এখানের বুকে মাথা রাখল। তার মুখে প্রশান্তির হাসি ফুটে আছে। নিজেকে পরিপূর্ণ লাগছে তার। আল্লাহ তাআলার কাছে সে অশেষ কৃপা জানায় এমন একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে গল্পটি শেষ হয়ে গেল। খুব মিস করব ইহান আর ইচ্ছেকে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবার ভালোবাসা রইল।